আমি এমডি শাহজাহান, ইংলিশ টিচার, চরবাগের ডাক্তার আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় হাই স্কুল। আজকের ক্লাস 9 and 10, সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার। এই সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। প্রথমে আমি অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকেই স্বাগতম জানাচ্ছি। আমি আজ তোমাদের সামনে কমপ্লিটিং সেন্টেন্সের নবম ও দশম শ্রেণীর কমপ্লিটিং সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করব। আশা করি আমার আলোচনা সুন্দরভাবে বুঝতে পারবে। প্রথমে আমি পর্যায়ক্রমে রুলসগুলি বলে দেব। রুল 1। রুল 1-এ আমরা প্রথমে (2) এই 2 এবং (2) দ্বারা কিভাবে একটা সেন্টেন্স কমপ্লিট করা যায়। কাজেই এই কমপ্লিটিং সেন্টেন্স সম্বন্ধে প্রথমে কিছু ধারণা নেওয়া উচিত। একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে প্রথমে কিছু সেন্টেন্সের অর্থগত দিক লক্ষ্য করতে হবে। আরেকটা বিষয় হলো আমাদের বর্তমানে যে এসএসসি পরীক্ষায় যে কোশ্চেন আছে সেখানে কমপ্লিট সেন্টেন্স একটা বিষয়ের উপর 5টি সেন্টেন্স দেওয়া থাকে। সেই ক্ষেত্রে এই সেন্টেন্সগুলি কোনো একটা বিষয়ের উপর দেওয়া থাকে এবং উত্তরগুলি ওই বিষয়ের উপর ভিত্তি করেই উত্তরগুলি দিতে হবে। যাই হোক, এরপরেও এই সেন্টেন্সগুলি কমপ্লিট করতে হলে কিছু নিয়ম আমাদের অবশ্যই জানতে হবে। তাই প্রথমে আমরা (2) নিয়ে আলোচনা করব। আমরা (2) প্রথমে একটা সেন্টেন্স যখন আমরা উচ্চারণ করব তখন এতই যে, এই (2) নিয়ে যখন আলোচনা করব তখন আমরা দেখব যে এর অর্থ আসবে এতই যে। আর 2 এর পর সাধারণত পারে না অর্থ প্রকাশ করবে। আবার সাধারণত 2 এর পর মূল ভার এর প্রেজেন্ট ফর্ম করতে হবে। আমরা জানি যে পারে না অর্থ প্রকাশ করলে সাবজেক্টের পরে অবশ্যই ক্যান নট, কুড নট ব্যবহার করতে হয়। কিন্তু দেখা যায় যে এখানে মুখে পারে না অর্থ প্রকাশ করবে, কিন্তু যখন আমরা খাতায় লিখব বা সেন্টেন্সটা কমপ্লিট করব তখন কিন্তু আমরা ওই ক্যান নট পর্যন্ত লিখব না লিখে শুধু মূল ভার থেকে লিখে যাব। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি একটি সেন্টেন্স উদাহরণ লিখে দিচ্ছি। The boy is too active to ... এরকম একটা সেন্টেন্স আছে। এই সেন্টেন্সটি যখন আমরা কমপ্লিট করব তখন প্রথমে আমরা কি করব, এর অর্থ করব। অর্থটা কি আসে দেখা যায়, দি বয় ইজ টু অ্যাক্টিভ টু, বালকটি এতই কর্মঠ যে ড্যাশ করতে পারে না। বালকটি এতই কর্মঠ যে সে ড্যাশ করতে পারে না। কি করতে পারে না? এখানে কিন্তু অনেক কিছু করতে পারে না, কিন্তু অর্থটা ঠিক রাখতে হবে। যদি আমরা এখানে দি বয় ইজ টু অ্যাক্টিভ টু
পাস করতে পারে না, কিন্তু এটা কিন্তু ঠিক হলো না, অর্থে ঠিক থাকলো না। কারণটা হচ্ছে একজন বালক অ্যাক্টিভ হলে সে কখনো পাস করতে পারে না, এই কথাটা অর্থ বা ভাবের দিক দিয়ে ঠিক হলো না। তাহলে আমরা কি করব, এই সেন্টেন্সটি কমপ্লিট করতে হলে আমাদেরকে এই বালকটি সামর্থ্য উপর ভিত্তি করেই করতে হবে। তাহলে কি করতে পারে না, বালকটি ভুল করতে পারে না। তাহলে আমরা কি করতে বলি এখানে, মিস্টেক, ভুল করতে পারে না। অর্থাৎ এখানে আমরা বাংলাতে মুখে উচ্চারণ করব হি ক্যান নট মিস্টেক, সে ভুল করতে পারে না। এখানে সেন্টেন্সটা হচ্ছে হি ক্যান নট মিস্টেক, সে ভুল করতে পারে না। কিন্তু আমরা যখন এই টু কমপ্লিট করব তখন এই সাবজেক্ট এবং ক্যান নট পর্যন্ত মুখে উচ্চারণ করব, কিন্তু খাতায় লিখব না। না লিখে কি লিখব, শুধু মূল ভাব থেকে বাকি অংশটুকু লিখলেই কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি দ্বিতীয় রুলসে চলে যেতেছি। রুল নাম্বার 2, so ... that এরকম so ... that ঠিক টুর মতোই সেম অর্থ প্রকাশ করে। আচ্ছা, এখানে আমরা এতই যে, আর ঠিক আগের মতোই পরবর্তী সেন্টেন্সটি পারে না অর্থ প্রকাশ করবে। এখানে পূর্ণ সেন্টেন্স লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা আরও ভালো করে জানব। দেখি, আমরা একটা উদাহরণ লিখছি। সেম আগের উদাহরণটি আমি দিচ্ছি। দি বয় ইজ সো অ্যাক্টিভ দ্যাট ... এখানে লক্ষ্য করতে হবে, অনেক সময় সো দেয়া থাকবে, দ্যাটটা নাও দেয়া থাকতে পারে। সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে, সো এর পরে যখন কোনো অ্যাডজেক্টিভ শব্দ থাকবে তখন আমরা মনে করব যে এখানে কি আছে, একটা যে অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা দ্যাট বসে কমপ্লিট করতে হবে। যাই হোক, আমরা এই সেন্টেন্সটার অর্থ করি। দি বয় ইজ সো অ্যাক্টিভ দ্যাট, বালকটি এতই কর্মঠ যে সে কি করতে পারে না, সে ভুল করতে পারে না। তাহলে সে ভুল করতে পারে না, আমরা টুর নিয়মে দেখা গেছে যে ক্যান নট পর্যন্ত উঠাই দিছি, কিন্তু এখানে আমরা ক্যান নট পর্যন্ত উঠাবো না, সম্পূর্ণ বাক্যই লিখব। তাহলে আমরা কি লিখতে পারবো, হি ক্যান নট মিস্টেক, সে ভুল করতে পারে না। আশা করি অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমি তৃতীয় রুলে চলে যেতেছি। রোল নাম্বার 3।
so that oblique in order that, so that oblique in order that, এই so that এবং অনেক সময় so that থাকতে পারে, অনেক সময় in order that-ও থাকতে পারে। এই so that বা in order that এর অর্থ আসে যাতে বা অথবা যাহাতে, যাতে বা যাহাতে। এখানে কয়েকটি রুলস লিখতে হবে, যেমন পরবর্তী সেন্টেন্স টি সেন্টেন্সটির সাবজেক্ট এর পর অবশ্যই ক্যান অবলিক কুড বসে, অথবা মে মাইট বসে। এখানে লক্ষ্য করো যে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইট বসে। এখন আমরা বলতে পারি যে ক্যান কোথায়, ক্যান কুড কোথায় বসে এবং মে মাইটটা কোথায় বসে। আমরা যখন দেখব যখন কোনো কিছু করার মতো সামর্থ্য থাকে তখন সেটাকে বলা হয়, তখন আমরা ক্যান অথবা কুড ব্যবহার করব। প্রেজেন্ট প্রদত্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্টে থাকে তাহলে আমরা কি করব, ক্যান ব্যবহার করব। আর যদি প্রদত্ত সেন্টেন্সটা যদি পাস্টে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, কুড ব্যবহার করব। এটা সামর্থ্যের ক্ষেত্রে। কিন্তু দেখা যাচ্ছে যখন কোনো কিছু করার সামর্থ্য না কিন্তু সম্ভাবনা আছে, তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, সম্ভাবনার ক্ষেত্রে তখন আমরা কি ব্যবহার করব, মে অথবা মাইট ব্যবহার করব। প্রেজেন্ট হলে মে, পাস্টে হলে মাইট। যাই হোক, আমরা এখন সেন্টেন্স দিয়ে চলে যাই। সেন্টেন্সে দেখা যাচ্ছে we read more and more so that ... তাহলে আমরা সেন্টেন্সে কি দেখতে পাচ্ছি, উই রিড মোর অ্যান্ড মোর, আমরা অধিক অধিক পড়াশোনা করি যাতে আমরা কি করতে পারি, যাতে আমরা যে কোনো কিছু করার সামর্থ্য আমাদের আছে। যে অধিক পড়লে আমরা কি করতে পারি, যে অধিক পড়লে যাতে আমরা কি করতে পারি, GPA 5 পেতে পারি। তাহলে উই ক্যান গেট GPA 5, যাতে আমরা কি করতে পারি, GPA 5 পেতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার GPA 5 অধিক পড়াশোনা করলে তার GPA 5 পাওয়ার সম্ভাবনা বা সামর্থ্য আছে, তার সামর্থ্যটা আছে। এই জন্য আমরা এখানে কি দ্বিতীয় সেন্টেন্স আমরা কি ক্যান ব্যবহার করেছি। ঠিক এরকমই আমরা যদি আরেকটা সেন্টেন্স লিখি, উই ইট রাইস, আমরা ভাত খাই, সো দ্যাট, এখানে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট একটা লিখলি হলো, অথবা ইন অর্ডার দ্যাট, দুটো একটা লিখলি হবে। এখানে উই ইট রাইস, আমরা ভাত খাই যাতে আমরা কি করতে পারি, আমরা ভাত খেলে আমরা কি করতে পারি, ভাত খেলে আমরা বাঁচতে পারি। কিন্তু বাঁচতে পারি এই কথাটা জোর দিয়ে বলা যাবে না, কারণ বাঁচার মতো সামর্থ্য কারো নাই, কারোর সামর্থ্য নেই, এটা বাঁচার সম্ভাবনা আছে। এই জন্যে এই সমস্ত সম্ভাবনার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, পরবর্তী সেন্টেন্সের পর সাবজেক্টের পর মে অথবা
মাইট বসাবো। তাহলে আমরা মে কোথায় বসাবো? যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে মে বসবো, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা মাইট বসাবো। তাহলে আমরা বেঁচে থাকতে পারি, তাহলে উই মে লিভ, আমরা কি করতে পারি? বেঁচে থাকতে পারি। আশা করি আমার উদাহরণগুলি অবশ্যই বুঝতে পেরেছ। আমরা এখন চতুর্থ রুলসে চলে যাব। রুল 4, it is time, it is high time, it is same time। আচ্ছা, it is high time, it is time, it is same time, এই সমস্ত সেন্টেন্সগুলি সাধারণত কি অর্থ প্রকাশ করে? উপযুক্ত সময়, উপযুক্ত সময় অর্থ প্রকাশ করে, উপযুক্ত অর্থ প্রকাশ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা সেন্টেন্স বা উদাহরণ দিয়ে আমরা বিষয়টা বুঝে নেই। যেমন ইট ইজ টাইম, এরকমভাবেও থাকতে পারে, আবার ইট ইজ টাইম টু এভাবেও থাকতে পারে, আবার ইট ইজ টাইম উই, একটা সাবজেক্টও থাকতে পারে, অথবা টুও থাকতে পারে, অথবা কোনো কিছু নাও থাকতে পারে। এই ক্ষেত্রে আমরা কোনটা কিভাবে কমপ্লিট করব? যখন দেখব যে আমরা কোনো সেন্টেন্সে ইট ইজ হাই টাইম বা টাইমের পরে কি আছে? টু আছে, তখন আমরা যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা বাক্যটা সম্পূর্ণ করতে পারি। যে অর্থাৎ যে কাজই করা হোক না কেন সেই কাজই সেটা উপযুক্ত সময় হয়ে যায়। তাহলে আমরা এখানে যদি বলি যে প্লে বল, তাহলে কি হবে? যে এটা বল খেলার উপযুক্ত সময়। আবার ঠিক এই সেন্টেন্সটাই যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কিন্তু ভুল হবে, কারণ হচ্ছে টু থাকলে তখন দেখা যাবে যে ভার্বটা কি হবে? প্রেজেন্টে হবে। কিন্তু যখন দেখব যে আমরা সাবজেক্ট আছে, ইট ইজ টাইমের পর কোনো সাবজেক্ট থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। যেমন প্লে থেকে প্লেড, প্লেড বল। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে টু থাকলে কি হবে? প্রেজেন্ট ফর্ম, আর সাবজেক্ট থাকলে কি হবে? পাস্ট ফর্ম হবে। এখন উপরের সেন্টেন্সটি শুধুমাত্র ইট ইজ টাইম দেওয়া আছে, তাহলে এটা আমরা কিভাবে কমপ্লিট করব? এটা তখন আমরা এখানে হয়তো একটা টু ব্যবহার করলাম, টু ব্যবহার করলে তাহলে আমরা এই প্লে বল এটা ব্যবহার করে দেবো, তাই হয়ে যাব। আর যদি আমরা টু ব্যবহার না করে যদি আমরা এখানে উই ব্যবহার করি তাহলে কি হবে? তাহলে আমরা এই সেন্টেন্স ব্যবহার করব যে প্লেড বল, পাঁচটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি রুল নাম্বার 5-এ চলে যেতেছি। নাম্বার 5, unless ... কমা। unless থাকলে বাংলা অর্থ প্রকাশ করবে যদি না। এখানে যে কমা থাকবে বা সেন্টেন্সটা শেষ থাকবে সেখানে তাহলে, যদি না তাহলে অর্থ প্রকাশ করবে। আর সবসময় আমরা লক্ষ্য করব যে কমার পরে যে সেন্টেন্সটা হবে সেটা সাধারণত অ্যাফার্মেটিভ করতে হবে, কারণ
আনলেসটা নিজেই নেগেটিভ, কাজে এখানে যদি আমরা আবার নেগেটিভ করি তাহলে কিন্তু ভুল হবে। এই ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখতে হবে যে এখানে যেন একটা অ্যাফার্মেটিভ শব্দ আসে, সেন্টেন্স আসে। যাই হোক, আনলেস আমরা একটা সেন্টেন্স লিখছি, ইউ রিড মোর কমা, তাহলে আমরা এর বাংলা অর্থটা পড়ি যে আনলেস ইউ রিড মোর, যদি না তুমি অধিক পড়ো তাহলে তাহলে আমরা কি করব, অধিক না পড়লে কি হবে, তাহলে তুমি পাস করতে পারবে না, এটা লেখা যাবে না। যদি আমরা লিখি যে ইউ ক্যান নট পাস, তুমি পাস করতে পারবে না, এটা আসলে হয় না, কারণ এটা নিজেও একটা নেগেটিভ, আনলেস আবার একটা নেগেটিভ সেন্টেন্স ব্যবহার হতেছে। এই ক্ষেত্রে আমরা কি করব, তখন অর্থের উপর ভিত্তি করে আমরা ক্যান নট না দিয়ে ফেল, ইউ ক্যান ফেল, আনলেস ইউ রিড মোর, যদি না তুমি অধিক পড়ো, ইউ ক্যান ফেল, তুমি কি করতে পারো, ফেল করতে পারো। যাই হোক, আজকের আমি এই অনলাইন ক্লাসের কমপ্লিট সেন্টেন্সের 5টি সেন্টেন্স নিয়ে তোমাদের আলোচনা করেছি, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য যে সমস্ত রুলস আছে কমপ্লিট সেন্টেন্সের সেগুলি নিয়ে আলোচনা করব। এই বলে সকলকে ধন্যবাদ দিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি করছি। খোদা হাফেজ।